টাক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। টাক হলো এমন একটি জিনিস যা নিয়ে নানা মুনির নানা মত। কেউ ভাবেন টাক হলো সৌভাগ্য ও আর্থিক সচ্ছলতার প্রতীক, আবার কেউ বা পড়েন বিড়ম্বনায়। তবে কর্নেল নীলাদ্রি সরকার কিন্তু তার নিজের বিশাল চকচকে টাকটি নিয়ে রীতিমতো গর্বিত। হঠাৎই একদিন এক ভদ্রলোক আসেন তার কাছে এক অদ্ভুত সমস্যা নিয়ে, যেটি কিনা টাক সম্পর্কিত। কর্নেল কি পারবেন এই অদ্ভুত রহস্যের জট ছাড়াতে? নমস্কার, বই ও বৈঠকের আসরে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক ও লেখিকাদের বাছাই করা কিছু ভিন্ন স্বাদের গল্প আপনাদের সামনে পরিবেশনায় আমি রাজদীপ। আজ আপনাদের জন্য থাকছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সমগ্র থেকে একটি অসাধারণ গল্প, টাক ও ছড়ি রহস্য। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। সেদিন সকালে আমার প্রাজ্ঞ বন্ধু স্বনামধন্য কর্নেল নীলাদ্রি সরকারের ডেরায় ঢুকে আমি অবাক। একটি ছোট্ট ডিমালো আয়না মুখের ওপর তুলে উনি নিজের বিশাল টাকটি খুঁটিয়ে দেখছেন। বললেন, এসো ডার্লিং, তোমার কথাই ভাবছিলুম। আমি বললুম, টাকের সঙ্গে আমার কি সম্পর্ক? আছে। কর্নেল আয়নাটি টেবিলে রেখে একটু হাসলেন। কারণ একটি বিজ্ঞাপন, যেটি তোমাদেরই দৈনিক সত্যসেবক পত্রিকায় সম্প্রতি বেরিয়েছে, পড়ে দেখতে পারো। উনি একটা বিজ্ঞাপনের কাটিং এগিয়ে দিলেন। পড়ে দেখি বেশ মজার একটা পদ্য। টাক টাক টাক, ট্রাই ইয়োর লাক, যদি থাকে দাড়ি সুফল তাড়াতাড়ি। ইন্দ্রোদ্ধার দৈব চিকিৎসালয়, 111-1 পি খাদু মিস্ত্রি লেন, কলকাতা 13। বিষয়দ্রব্য, আগে টাক পরীক্ষা করিয়া তবে ভর্তি, 24 ঘন্টা সময় লাগিবে, দরাদরি নিষিদ্ধ। বললুম, ইন্দ্রোদ্ধারটা ঠিক বোঝা যাচ্ছে না তো। কর্নেল বললেন, ইন্দ্র মানে কালো চুল, তাই আয়ুর্বেদ শাস্ত্রে টাক পড়াকে ইন্দ্রলুপ্ত বলা হয়। কিন্তু হঠাৎ টাক নিয়ে আপনি এত চিন্তিত কেন? এতদিন তো টাককে জ্ঞানী ও দার্শনিকদের লক্ষণ বলে খুব গালভরা বুলিয়ে আওড়েছেন, আজ আবার কাক। কর্নেল বিমর্ষ মুখে বললেন, কাকের অত্যাচারে জয়ন্ত, টাকের সঙ্গে কাকেরও গূঢ় সম্পর্ক আছে দেখতে পাচ্ছি। ষষ্ঠীচরণ ট্রেতে কফি আনছিল। কথাটা শুনে গম্ভীর মুখে বলল, এতবার করে মইনে পড়িয়ে দিই, ছাদে যাবার সময় কেপ পড়ে যান। বাবা মশাই তবু কথা কানে করবেন না, কাকের দোষটা কি? কর্নেল চোখ কটমটিয়ে তাকালে ষষ্ঠী ট্রেটা রেখে কেটে পড়ল। ব্যাপারটা বুঝতে পারলুম। ছাদের বাগানে গিয়ে আবার কাকের ঠক্কর খেয়েছেন। তবে বাগান না বলে জঙ্গল বলাই ভালো। যত রাজ্যের বিদঘুটে গড়নের ক্যাকটাস, উদ্ভট সব অর্কিড আর দুর্লভ প্রজাতির ঝোপঝাড়। পাশের বাড়ির গা ঘেঁষে ওই বুড়ো নিম গাছটা সম্ভবত কলকাতার কাকেদের রাজধানী। তাড়ানোর জন্য একবার পটকা ছুঁড়ে নাকি মামলা বাঁধার উপক্রম হয়েছিল। কফিতে চুমুক দিয়ে বললুম, ষষ্ঠী ঠিকই বলেছে, আপনার টাককে কাকেরা পাকা বেলটেল বলে কিছু ভাবে। অবশ্য বেল পাকলে কাকের কি বলে একটা কথা চালু আছে, জানেন তো? কর্নেল কফির সঙ্গে চুরুটো টানেন, জেলে নিয়ে ধোঁয়ার ভেতর বললেন, বেল কেন, তালের সঙ্গেও কাকের সম্পর্ক জুড়ে দিয়ে একটা কথা চালু আছে, জানো? ঝটপট বললুম, জানি, কাকতালীয় যোগ। কাকে এসে তাল গাছে বসলো, সেই মুহূর্তে একটা পাকা তাল খসে পড়ল। নিছক আকস্মিক যোগাযোগ। লোকে যদি ভাবে কাকের সঙ্গে তাল পড়ার সম্পর্ক আছে, তাহলে সেটা বোকামি। ডার্লিং, প্রাচীন ন্যায়শাস্ত্রে কাকতালীয় ন্যায় নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা আছে। কর্নেল সায় দেবার ভঙ্গিতে বললেন, যাই হোক, বিজ্ঞাপনটা দেখা অবধি মন ঠিক করতে পারছি না, কি করি তুমি বলো? যদি থাকে দাড়ি সুফল তাড়াতাড়ি, আপনার দাড়ি আছে, অতএব ট্রাই ইয়োর লাক।
তাহলে চলো, কফিটা শেষ করে এখনই বেরিয়ে পড়া যাক। বেরিয়ে পড়া গেল না, কারণ কলিং বেল বাজলো এবং আমি উঠে গিয়ে দরজা খুলতেই এক ভদ্রলোক আমাকে প্রায় ধাক্কা দিয়ে ঢুকে ধপাস করে সোফায় বসে পড়লেন। তারপর দুই হাতে মাথার চুল, কালো কোঁকড়া একরাশ চুল আঁকড়ে ধরে আর্তনাদের সুরে বলে উঠলেন, ওহ টাক, হায় রে টাক। কর্নেল হাঁ, আমিও হাঁ, তবে এইটুকু বুঝলুম এই হলো কাকতালীয় যোগ, একেবারে হাতে নাতে আর কি। গরম কফি খাইয়ে অনেক বুঝিয়ে টুঝিয়ে ভদ্রলোককে শান্তসুস্থ করা হলো। তার নাম মুরারিমোহন ধারা, 60-এর ওধারে বয়স, ঢ্যাঙা রোগাটে গড়ন, বেজায় লম্বা নাক, মুখে গোঁফদাড়ি নেই, তবে মাথার চুল দেখবার মতো, উজ্জ্বল কালো, মাঝখানে সিঁথি, পরনে ধুতি ও তাঁতে ছাইরঙা পাঞ্জাবি, পায়ে যেমন তেমন একটা চটি, আর হাতে একটা ছড়ি। ছড়িটি কিন্তু বেশ সুন্দর। মুরারিবাবু যা বললেন তা সংক্ষেপে এই। দৈনিক সত্যসেবক পত্রিকায় এই বিজ্ঞাপন দেখে গতকাল ইন্দ্রোদ্ধার দৈব চিকিৎসালয়ে যান তিনি। একটা ঘিঞ্জি গলির ভেতর জরাজীর্ণ বাড়ি, কোনো ব্যবসায়ীর গুদামঘর বলেই মনে হয়েছে। দোতলায় অ্যাসবেস্টাসের ছাউনি দেওয়া ঘরের মাথায় নতুন সাইনবোর্ড ছিল। মেটে হোঁতকা মোটা গোলগাল চেহারার ডাক্তারবাবুটি অবশ্য খুবই অমায়িক। উঁচু বেডে শুয়ে মুরারিবাবু টাক পরীক্ষা করে বললেন, ঠিক আছে, চলবে, তবে দাড়ি কামাতে হবে। মুরারিবাবুর তাতে আপত্তি ছিল না। ডাক্তারবাবু নিজেই যত্ন করে দাড়ি গোঁফ কামিয়ে দেন, তারপর বলেন, চোখটা বুঝুন। মুরারিবাবু চোখ বোঝেন। এরপর কি হয়েছে তার আর জানা নেই। একসময় চোখ খুলে দেখেন ঘরে আলো জ্বলছে, কেউ কোথাও নেই। উঠে বসেই সব মনে পড়ে। মাথায় হাত দিয়ে টের পান টাকার নেই, সারা মাথা চুলে ভর্তি। খুশি হয়ে ডাক্তারবাবুকে ডাকাডাকি করেন, সাড়া না পেয়ে রীতিমতো অবাক হন। ঘোরানো কাঠে সিঁড়ি বেয়ে নেমে আসেন অগত্যা। এই হলো রহস্যের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব কিন্তু মারাত্মক। মুরারিবাবু কলকাতায় সবে এসেছেন, রেলে চাকরি করতেন, পাটনায় থাকার সময় রিটায়ার করেছেন। কাগজে বিজ্ঞাপন দেখে কলকাতায় লেক প্লেসে বহু টাকা সেলামি দিয়ে একটি ফ্ল্যাট ভাড়া করেছিলেন। দিন পাঁচেক আগে সেখানে জিনিসপত্র নিয়ে উঠেছেন। একা মানুষ, স্বাবলম্বী, সপাক খান। গতকাল সন্ধ্যায় মাথার চুল গজানোর পর নিজের ফ্ল্যাটে ঢুকতে গিয়ে দেখেন অন্য কে একজন ঢুকে বসে আছে। কতকটা তার মতোই চেহারা আর গড়ন, মাথায় টাক, মুখে দাড়িও আছে। মুরারিবাবুকে দেখে সে বলে, কাকে চাই? মুরারিবাবু ভড়কে যান, তারপর হইচই বাঁধান। অন্যান্য ফ্ল্যাটের লোকেরাও এসে পড়ে। তারা এক বাক্যে রায় দেয় এই কালো চুলের মুরারিবাবুকে তারা চেনে না। এমনকি ওপরতলা থেকে বাড়ি মালিক এসে শাসিয়ে যান, বলেন পুলিশ ডাকা হবে। বেগতিক দেখে মুরারিবাবু চলে আসেন। রাত্রিটা হোটেলে কাটিয়ে এখন কর্নেলের শরণাপন্ন হয়েছেন। থানায় যাননি, তার কারণ তিনি এখন কিভাবে প্রমাণ করবেন যে তিনি আসল মুরারিমোহন ধারা? কলকাতায় তার আত্মীয় স্বজন দূরের কথা, চীনা লোকও নেই। থাকলেও কালো কোঁকড়া চুল গজিয়ে তার চেহারাকে একেবারে বদলে দিয়েছে যে। আরও একটু রহস্য আছে। কর্নেলের কাছে আসার পথে ইন্দ্রোদ্ধার দৈব চিকিৎসালয়ে গিয়েছিলেন। টাক পুনরুদ্ধারের চেষ্টায় তো বটেই, কিন্তু গিয়ে দেখেন ঘরে তালা, সাইনবোর্ড নেই। খোঁজ করলে কেউ কিছু বলতে পারল না। কর্নেলের কীর্তিকাহিনী মুরারিবাবু খবরের কাগজে পড়েছেন। দৈনিক সত্যসেবক পত্রিকা থেকেই তার ঠিকানা জোগাড় করেছেন। এই দুর্বিপাক থেকে তিনি ছাড়া আর কেউ তাকে উদ্ধার করতে পারবেন না বলে তার দৃঢ় বিশ্বাস। ঘটনাটি শোনবার পর গোয়েন্দাপ্রবর মন্তব্য করলেন, টাকের আমি, টাকের তুমি, টাক দিয়ে যায় চীনা। বললাম, গোঁফ, সুকুমার রায় গোঁফ চুরি পদ্মে আছে।
কর্নেল হাসলেন। হুম যাই হোক, এই ক্ষেত্রে টাক ছুরি গিয়েই সমস্যাটা বেঁধেছে দেখছি, বলে মুরারিবাবুর দিকে তাকালেন। মুরারিবাবু, সেলফ আইডেন্টিটি ব্যাপারটা সত্যিই গুরুতর। আমি যে আমি, আপনি মুরারিবাবুই যে মুরারিবাবু, কোনো কোনো সময় প্রমাণ করা কঠিন হয়। তবে এই জন্য আদালত আছে তো। মুরারিবাবু করুণ স্বরে বললেন, আছে, আদালতে তো যেতেই হবে। রেলের কর্তারা এবং আমার কলিগরা আছেন, নানা জায়গায় আমার আত্মীয় স্বজন আছেন। টেলিগ্রাম ট্রাঙ্কল করে সবাইকে ডাকবো, ব্যারিস্টারের কাছেও যাব, সবই করব, কিন্তু সে তো সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু ইতিমধ্যে যে সর্বনাশ হবার তা হতে চলেছে, কারণ স্পষ্ট বুঝতে পারছি বিজ্ঞাপন দিয়ে চক্রান্ত করে কেউ বা কারা আমার ফ্ল্যাটে ঢুকতে চেয়েছিল এবং ঢুকে পড়েছে। কেন এই চক্রান্ত, কেন আমার ফ্ল্যাটে ঢুকেছে, সেটা নিয়েই আপাতত দুর্ভাবনা। কেন? কর্নেল সোজা হয়ে বসলেন। রহস্যের গন্ধটা এবার ঝাঁঝালো তো বটেই। মুরারিবাবু চাপা স্বরে বললেন, হিরে, একটা দুটো নয়, তিনটে হিরে, দাম এ বাজারে কমপক্ষে 1.5 লক্ষ টাকা। কর্নেল নড়েচড়ে বসলেন। কোথায় রেখেছেন হিরেগুলো? মুরারিবাবু তার কালো রঙের ছড়িটা দেখিয়ে বললেন, অবিকল এই রকম একটা ছড়ির ভিতরে, মাথাটায় পেঁচ আছে, সেই জন্য ছড়িটা সবসময় হাতেই রাখতুম। কাল বিজ্ঞাপনটা দেখেই তাড়াহুড়ো করে বেরুতে গিয়ে ছড়িটা নিতে ভুলে গিয়েছিলাম, বুঝলেন না। টাক পড়া অবধি কলিগরা তো বটেই, যে দেখতো ঠাট্টা তামাশা করতো, বেজায় বিদঘুটে টাক কিনা। আপনার টাক অবশ্য মানানসই তো। কর্নেল ওর কথার ওপর বললেন, এই ছড়িটা নতুন কিনেছেন আসার পথে? ঠিকই ধরেছেন, নিউ মার্কেটের ওখান থেকে কিনে আনলুম। মুরারিবাবু ছড়িটা এগিয়ে দিলেন, ফিসফিস করে বললেন, ওরা হিরেগুলো খুঁজে হন্যে হচ্ছে, পাবে না। তবে বলা যায় না কিছু, যদি 2 বার ছড়িটা বাঁট খুলে ফেলে, তার আগেই দয়া করে আমাকে সাহায্য করুন। আপনার হাতে ধরে বলছি কর্নেল স্যার, আপনি সব পারেন। কোনো ছুতো করে এই ছড়ি হাতে আমার ফ্ল্যাটে গিয়ে আপনি আগে ঢুকুন, আলাপ জুড়ে দিন, তারপর আপনারই অ্যাসিস্ট্যান্ট ভদ্রলোক গিয়ে কলিং বেল টিপবেন। কর্নেল একটু হেসে বললেন, জয়ন্ত আমার অ্যাসিস্ট্যান্ট নয়, খবরের কাগজের রিপোর্টার। মুরারিবাবু সঙ্গে সঙ্গে আমাকে নমস্কার করে বললেন, তাই বলুন, কাগজে কর্নেলের কীর্তিকলাপ তো আপনিই লেখেন, দারুণ আপনার লেখার হাত মশাই, বলে ফের ফিসফিসিয়ে উঠলেন। তাহলে তো আরও চান্স, রিপোর্টার যেতেই পারে ওখানে, কারণ একটা বিচিত্র ঘটনা ঘটেছে। কে প্রকৃত মুরারিমোহন ধারা, এই নিয়ে অন্তর্তদন্ত করা খুবই স্বাভাবিক। কর্নেল স্যার যাওয়ার মিনিট কতক পরে জয়ন্তবাবু যাবেন, জাল মুরারি তক্ক করবে দরজায় দাঁড়িয়ে। সেই ফাঁকে কর্নেল স্যার দেওয়ালের ব্র্যাকেটে ঝোলানো ছড়িটা হাতিয়ে এই ছড়িটা রাখবেন, ব্যাটা টেরই পাবে না। বাকিটা সহজ। ছড়িটা কর্নেল নিলেন, তারপর কুণ্ঠিতভাবে বললেন, যদি কিছু মনে না করেন, আপনার চুল গজানোটা একটু দেখতে চাই। মুরারিবাবু মাথা বাড়িয়ে বললেন, আলবাত দেখবেন, দেখুন, মিরাকেল বলা যায়। কর্নেল একটুখানি হেসেই বললেন, সত্যিই মিরাকেল। ভেবেছিলুম আঠা দিয়ে পরচুলা পরিয়েছে নাকি, তা নয়, প্রকৃতই চুল। ঠিক আছে, আপনি সন্ধে 6টা নাগাদ আসুন। মুরারিবাবু আশ্বস্ত হয়ে বেরিয়ে গেলেন। একটু পরে কর্নেল বললেন, তুমি সম্ভবত কিছু জিজ্ঞেস করার জন্য উসখুস করছিলে ডার্লিং। উত্তেজনা নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে গেল। বললুম, ছড়ি বদলানোটা একটু রিস্কি হয়ে যাবে না, যদি 2 বার। কথা কেড়ে নিয়ে কর্নেল বললেন, রিস্ক না নিলে রহস্য ভেদ করা তো সম্ভব হয় না ডার্লিং।
কখন বেরুবেন ভাবছেন? কর্নেল চোখ বুজে দুলতে দুলতে এবং অভ্যাসবশে সাদা দাড়িতে হাত বুলোতে বুলোতে বললেন, যাবার সময় তোমার আপিস হয়ে তোমাকে ডেকে নেব ক্ষণ। দৈনিক সত্যসেবক পত্রিকার আপিসে অস্থির হয়ে অপেক্ষা করছি, কর্নেলের পাত্তাই নেই। দুটোয় ফোন করলাম। ষষ্ঠী বলল, বাবা মশাই তো লাঞ্চও খেয়েই বেরিয়েছেন। 3টে বাজলো, 4টে বাজলো। 5টায় উদ্বিগ্ন হয়ে বেরিয়ে পড়ার আগে আবার ফোন করলুম। ষষ্ঠী ফোন ধরে বলল, বাবা মশাই এইমাত্র ফিরেছেন, ছাতে গেছেন, কেপ পরেই গেছেন। বুঝলেন না কাগজের দাদাবাবু, কাক কাক। রাগে অভিমানে ফোন রেখে ভাবলুম, এর অর্থ কি? আমাকে নিয়ে বেরোনোর কথা, অথচ একা বেরিয়েছিলেন। হলোটা কি? যখন কর্নেলের 3তলার অ্যাপার্টমেন্টে পৌঁছলুম তখন প্রায় 5টা বাজে। রাস্তায় যা জ্যাম! শটান ছাদে ওর প্ল্যান্ট ওয়ার্ল্ডে চলে গেলুম। দেখলুম একটা বিদঘুটে ক্যাকটাসের দিকে ঝুঁকে আছেন প্রকৃতিবিদ। মাথায় সত্যিই কেপ। কাছে গিয়ে বললুম, আশ্চর্য মানুষ আপনি। কর্নেল উঠে দাঁড়ালেন, মুচকি হেসে বললেন, আমার চেয়েও আশ্চর্য মানুষ বিস্তর আছে ডার্লিং। চলো নিচে যাই, মুরারিবাবুর আসার সময় হয়েছে। আপনি গিয়েছিলেন ওর ফ্ল্যাটে? কি দেখলেন? ছুরিটা বদলাতে পারলেন? আসলে জয়ন্ত, টাক ও দাড়ির সঙ্গে টাক ও দাড়ির বন্ধুত্ব খুব ঝটপট গড়ে ওঠে, এটা বরাবর দেখে আসছি। নিজের ড্রয়িং রুমে ঢুকে কর্নেল বাথরুমে গেলেন গার্ডেনিংয়ের জোব্বা বদলে হাত ধুতে। শুনলুম গলা চড়িয়ে ষষ্ঠীকে কড়া কফির হুকুম জারি করছেন। এই সময় কলিং বেল বাজল। দরজা খুলে দিলুম। হন্তদন্ত হয়ে ঢুকে পড়লেন মুরারিমোহন ধারা। দম আটকানো গলায় বললেন, গিয়েছিলেন? কাজ হয়েছে তো? কর্নেল পর্দা তুলে বললেন, বসুন, আসছি। তারপর অদৃশ্য হয়ে গেলেন। মুরারিবাবু সোফায় বসে উদ্বিগ্ন মুখে বললেন, আমার ঠাকুরদার কেনা হিরে জয়ন্তবাবু, এক সাহেব দেউলিয়া হয়ে গিয়েছিল মাইনিং বিজনেসে। ঠাকুরদাকে মাত্র 1,500-এ বেচেছিল। তা সেসব কথা পরে বলবো ক্ষণ। বলুন, খবর কি? আমার হার্ট ধুকপুক করছে খালি। বুকে হাত দিলেন মুরারিবাবু। কর্নেল সেই রকম একটি ছড়ি হাতে ফিরে এলেন। মুরারিবাবু খপ করে সেটি প্রায় কেড়ে নিয়ে বাঁটের প্যাঁচ ঘোরাতে শুরু করলেন। খিখি করে হেসে বললেন, জ্যাম হয়ে গেছে প্যাঁচ, বহুকাল খোলা হয়নি কি না? কর্নেল চোখ বুজে দুলতে দুলতে বললেন, আগে একটু কফি খান পাঁচুবাবু, তারপর কথা হবে। মুরারিবাবু চমকে উঠলেন। পাঁচুবাবু? ও কি বলছেন কর্নেল স্যার? আমার নাম... কর্নেল চোখ বুজেই বললেন, প্যাঁচ খুলবে না পাঁচুবাবু, কারণ ওটা আপনার কেনা সেই ছড়িটাই। মুরারিবাবু কিংবা পাঁচুবাবু উঠে দাঁড়িয়ে বললেন, কি অদ্ভুত রসিকতা! রসিকতা আপনারও কম নয় পাঁচুবাবু। কর্নেল চোখ খুলে ফিক করে হাসলেন। আপনি আমার হাত দিয়ে আপনার মনিব মুরারিবাবুর হিরে চুরি করতে চেয়েছিলেন। একেই গ্রাম্য প্রবাদে বলে, অন্যের হাতে হুঁকো খাওয়া। মুরারিবাবু কিংবা পাঁচুবাবু দরজার দিকে এগিয়ে যেতেই পাশের ঘরের অন্য দরজার পর্দা তুলে এক ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক বেরুলেন। ঢ্যাঙা, মাথায় টাক, মুখে দাড়ি। তিনি তবে রে বেটা পেঁচো বলে গর্জন করে ঝাঁপ দিলেন এবং পাঁচুবাবুর পাঞ্জাবি কলার খামচে ধরলেন। তারপর একই দরজা দিয়ে বেরিয়ে এলেন এক পুলিশ অফিসার এবং 2জন সেপাই। কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাপারটা ঘটে গেল। আমি তক্ষুনি দলটা বেরিয়ে গেলে ঘুরে কর্নেলের দিকে তাকালুম। স্বপ্ন না সত্যি? কর্নেল চোখ বুজে দুলতে শুরু করেছেন ফের। বললেন, একেই বলে পরের হাতে হুঁকো খাওয়া। মাঝখান থেকে পাঁচুবাবুর বিজ্ঞাপন খরচটা গচ্চা গেল। লম্বা চওড়া একটা গুল গল্পও কোনো কাজে আসলো না। ডার্লিং,
তোমার অবশ্য একটা বড় লাভই হলো। বড় বাজারে শিশি বোতলের কারবারি মুরারিমোহন ধারার কর্মচারী পাঁচু বা পঞ্চানন্দকে নিয়ে কাগজে দারুণ খবর হবে। কেমন লাগলো আজকে গল্প? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি গল্প ভালো লাগে তাহলে প্লিজ গল্পটিকে একটি লাইক করে দেবেন এবং অন্যদের সাথে শেয়ারও করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেল বই ও বৈঠককে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটি গল্প নিয়ে অন্য কোনো দিন। নমস্কার।